আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লস লয়ার্স এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে আমরা কথা বলবো শ্রমিক কারা। শ্রমিক কারা এই বিষয়টি নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন রয়েছে। আমাদের অনেকেই আমরা মনে করি যে ম্যানেজার, অ্যাডমিন, এক্সিকিউটিভ এরাও আমরা শ্রমিক কিনা। শ্রমিক, কর্মী এবং তদারকি কর্মকর্তা এরা আসলে কারা, এই বিষয়গুলো আজকে পরিষ্কার একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমে চলুন জেনে নিই আমরা শ্রম আইনে কি আছে। শ্রম আইন 2006 এর সংশোধিত 2018 সহ ধারা 2 এর উপধারা 65-তে বলা হয়েছে শ্রমিক অর্থ শিক্ষাধীন সহ কোনো ব্যক্তি, দ্যাট মিনস হচ্ছে ইন্টার্নি কথা বলা হয়েছে, যিনি কোনো প্রতিষ্ঠানে বা শিল্প সরাসরি অথবা কোনো ঠিকাদারের মাধ্যমে মজুরি বা অর্থের বিনিময়ে দক্ষ, অদক্ষ, কায়িক, কারিগরি, ব্যবসা উন্নয়নমূলক অথবা কেরানিগিরির কাজ করার জন্য নিযুক্ত হন, তিনি শ্রমিক হিসেবে বিবেচিত হবেন। তো আমরা এখানে এখানে আরেকটু বলা হয়েছে যে কিন্তু প্রধানত তদারকি কর্মকর্তা এবং প্রশাসনিক বা ব্যবস্থামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি শ্রমিক বলে বিবেচিত হবে না। চাকরির বাজারে আসলে দুইটা টার্ম হচ্ছে আমাদের এই ক্লাসকে আইডেন্টিফাই করে। একটা হচ্ছে শ্রমিক শ্রেণী, আরেকটা হচ্ছে মালিক পক্ষ। দ্যাট মিনস একটা হচ্ছে শ্রমিক পক্ষ, একটা হচ্ছে মালিক পক্ষ। এবং এই যে তদারকি কর্মকর্তা, প্রশাসনিক বা ব্যবস্থাপনার কাজে যারা রয়েছেন, এরা কিন্তু বাংলাদেশের যে শ্রম আইন, এই শ্রম আইন অনুসারে এরা মূলত হচ্ছে মালিকের কাছ থেকে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত হচ্ছে প্রতিনিধি। তার মানে এরা মালিক। এরা কিন্তু এদের যে কাজ, এদের শ্রম আইনে এদেরকে মালিক হিসেবে ট্রিট করা হয়েছে, যদিও এরা কিন্তু শ্রমিকও না, এরা কিন্তু প্রকৃত অর্থে মালিকও না, কারণ এরা মালিকের হয়ে কাজ করছে। কিন্তু এদেরকে শ্রম আইনে মালিকের স্ট্যাটাস দেওয়া হয়েছে, বাট এদের যে নিজস্ব একটা স্ট্যাটাস বা নিজস্ব একটা আইডেন্টিটি, সেটা কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। তার মানে মালিকের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়ে যদি কেউ কাজ করে, সেই ক্ষেত্রে সে তো ক্ষমতা বলতে এই ক্ষমতা কিন্তু লিখিতভাবে ক্ষমতা। সো যারা যে সমস্ত প্রতিষ্ঠানে ম্যানেজার, জেনারেল ম্যানেজার, অ্যাডমিনে যারা কাজ করেন, এরা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে, চাকরির চুক্তিপত্রের মাধ্যমে নিয়োগ পেয়ে থাকেন। এরা কিন্তু মালিকের কাছ থেকে কোনো ক্ষমতা প্রাপ্ত না একচ্ছত্রভাবে যে তুমি আমার হয়ে এই কাজটি করে দিবে। সো এই ধরনের কোনো ক্ষমতা কিন্তু এই সমস্ত তদারকি কর্মকর্তা বা প্রশাসনিক কর্মকর্তারা পান না। বিশেষ করে বাংলাদেশে তো এই প্র্যাকটিস একেবারে নেই বললেই চলে। বাংলাদেশের 99% প্রতিষ্ঠানেই এই ধরনের পলিসি ফলো করা হয় না। সো যারা আমরা মনে করি যে তদারকি কর্মকর্তা, প্রশাসনিক বা ম্যানেজমেন্টের যারা রয়েছেন, এরা হচ্ছে যে ম্যানেজেরিয়াল লেভেলে বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, তাদের কথা এখানে বলা হচ্ছে, এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। এটা মূলত এদেরকে মালিক পক্ষ হিসেবে ট্রিট করা হয়েছে এবং শ্রমিকদেরকে আলাদা একটা পক্ষ, এখানে দুইটা পক্ষের কথাই বলা হয়েছে। কিন্তু আমাদের দেশের বর্তমান বাস্তবতায় এই যে পুরো শ্রম বাজার, এই শ্রম বাজারে পক্ষ হচ্ছে মূলত তিনটি। একটি হচ্ছে শ্রমিক, একটি হচ্ছে কর্মী এবং একটি হচ্ছে মালিক। কিন্তু আমাদের দেশের যে শ্রম আইন, এই শ্রম আইনের ব্যাখ্যাগত বিভিন্ন ভুলের কারণে এবং শ্রমিকদের জন্য আলাদা করে বিধান রাখা হলেও, শ্রমিকদের জন্য সমস্ত ধরনের বিধান রাখা হলেও কর্মী বলতে যে একটা শব্দ আছে, এই কর্মী শব্দটাকে কিন্তু স্পেসিফিক করে আইডেন্টিফাই করা হয় নাই। সো একটা প্রতিষ্ঠানে কর্মী বলতে আসলে আমরা কাদেরকে বুঝি, শ্রমিক বলতে কাদেরকে বুঝি। সো আমরা এতক্ষণ দেখলাম শ্রম আইনের সংজ্ঞা। এবারে আমরা চলে যাই শ্রমিক আসলে কারা। শ্রমিক হলো এমন ব্যক্তি যিনি কোনো উৎপাদন, আমি আবারও বলছি, আপনারা ভালো করে লক্ষ্য করুন, ম্যানুফ্যাকচারিং, উৎপাদন, কোনো কিছু আপনি প্রোডাকশন করছেন, প্রক্রিয়াজাত করছেন, কোনো কিছু আপনি প্রসেসিং করছেন, আপনি কোনো কিছু পরিবহন করছেন, এই যে কোনো উৎপাদন কাজ, প্রক্রিয়াজাতকরণ কাজ বা পরিবহন কাজের সাথে যারা সরাসরিভাবে জড়িত, যে সমস্ত হবে, যে সমস্ত ব্যক্তিরা এই উৎপাদন, প্রক্রিয়াজাত বা পরিবহন কাজের সাথে সরাসরি জড়িত, তারাই হচ্ছে এখানে শ্রমিক। যে কোনো প্রতিষ্ঠানে আপনি যখন বেতন বা অর্থের বিনিময়ে কাজে নিযুক্ত হবেন, আপনি বৃহৎ অর্থে সেই প্রতিষ্ঠানের একজন কর্মী। সো এবারে আমরা কর্মীর সংজ্ঞাটা পেলাম, সেটা হচ্ছে কর্মী হচ্ছে কোনো প্রতিষ্ঠানে বেতন বা কাজের বিনিময়ে কাজ যেই করবে সে কিন্তু অ্যাকচুয়ালি সেই প্রতিষ্ঠানের একজন কর্মী। কিন্তু সকল কর্মী কিন্তু শ্রমিক না, সকল কর্মী কিন্তু শ্রমিক না। আপনারা একটু বিষয়টা আবার একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে একটা প্রতিষ্ঠানে যেই অর্থের বিনিময়ে কাজ করবে তারা সবাই A to Z এভরিওয়ান হচ্ছে কর্মী বা এমপ্লয়ি।
এবং এমপ্লয়ার হচ্ছে মালিক পক্ষ, আর এমপ্লয়ি দ্যাট মিনস হচ্ছে ওই প্রতিষ্ঠানে বেতনের এগেনস্টে, বেতনের বিনিময়ে যারা কাজ করে, অর্থের বিনিময়ে যারা কাজ করে, তারা সবাই এভরিওয়ান হচ্ছে কর্মী। কিন্তু সকল কর্মী কিন্তু শ্রমিক না। শ্রমিক কারা? যারা কোনো উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ বা পরিবহন কাজের সাথে সরাসরি জড়িত। আর কর্মীরা তাহলে কি করে? কর্মীরা হচ্ছে এই যে ম্যানেজারিয়াল যে কাজগুলো আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো আছে, নিয়ন্ত্রণের কাজগুলো আছে, এই যে পেপার প্রসেসিং, পেপার ওয়ার্কস, এই যে কাজগুলো আছে, যারা আসলে কায়িক শ্রমটা সেখানে আসলে দেয় না, বরঞ্চ তারা তাদের যে মেধাটা, এটা ম্যাক্সিমামই হয়ে থাকে হচ্ছে তাদের মেধা এবং জ্ঞান ভিত্তিক শ্রম। সো সেখানে কিন্তু তারা কায়িক শ্রমের যে জায়গাটা সেটা কিন্তু থাকে না, এবং শ্রমিক বলতে অ্যাকচুয়ালি ওই উৎপাদনের সাথে, প্রক্রিয়াজাত বা পরিবহনের সাথে সরাসরি যারা ফিজিক্যাল ওয়ার্কটা বেশি করে তারাই হচ্ছে শ্রমিক। আর যারা ওই শ্রমিকদের কাজকে এগিয়ে নেওয়ার জন্য যারা হচ্ছে ম্যানেজারিয়াল কাজগুলো করে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক কাজগুলো করে, শ্রমিকদের বেতন ভাতা থেকে শুরু করে অন্যান্য কাজে যারা পেপার ওয়ার্কসগুলো করে থাকে, তারা হচ্ছে মূলত কর্মী। সো আমরা আমাদের শ্রম আইনে এই যে কর্মীদের যে একটা, কর্মী যে একটা আলাদা একটা পার্ট আমাদের শ্রম বাজারে, এই কর্মীদের জন্য কিন্তু আলাদা কোনো আইন বাংলাদেশের আইনে নেই। সো আমরা সবাই মনে করে থাকি যে ওই কর্মী যারা আছে, যাদেরকে কর্মী হিসেবে আমরা ধরছি, দ্যাট মিনস এই ম্যানেজারিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করা যে লোকগুলো, তাদেরকেও আমরা আসলে শ্রমিক বলে মনে করে থাকি। কিন্তু আসলেই তারা কিন্তু প্রকৃতপক্ষে শ্রমিক না। আমাদের শ্রম আইনে এই কর্মীদেরকে আলাদা করে কোনো ডেফিনেশন দেওয়া হয়নি, কর্মীদেরকে আলাদা করে চিহ্নিত করা হয়নি। শুধুমাত্র এই শ্রম আইনটা শ্রমিকদের জন্যই করা হয়েছে। কিন্তু কিছু কিছু ব্যক্তি যারা এই শ্রম আইনের সাথে, শ্রম বাজারের সাথে যারা কাজ করে, শ্রম আইনের সাথে যারা কাজ করে, তারা এই শ্রমিক বলতে কোম্পানির সকল এমপ্লয়িকেই আসলে শ্রমিক হিসেবে ট্রিট করে। বাট বাস্তবিক অর্থে শ্রমিক কিন্তু সবাই নয়। ইন্টারন্যাশনাল ভাবে রিকগনাইজ শ্রমিকের ডেফিনেশন হচ্ছে এটি। কিন্তু আমরা যদি বাংলাদেশের আইনের কথা বলি, তাহলে আমাদের আইনে কর্মী বলতে আলাদা কোনো টার্মস তারা ইউজ করেনি, শুধুমাত্র শ্রমিককেই বলা হয়েছে, এবং শ্রমিকের জন্যই এই পুরো আইনটা। এবারে আসি যে আমরা যদি অক্সফোর্ডের ডিকশনারিটা দেখি, সেখানে এমপ্লয়ি বলতে কাকে বোঝানো হয়েছে। এমপ্লয়ি মানে এতক্ষণ যেটা বলছিলাম যে কর্মী, এ পারসন হু ইজ পেইড টু ওয়ার্ক ফর সামবডি। তার মানে যে কোনো ব্যক্তি যদি কোনো অর্থের বিনিময়ে যে কারো আন্ডারে কাজ করে, সেই প্রতিষ্ঠানের কর্মী। বাট ইট ডাজ নট মিন দ্যাট এভরি এমপ্লয়ি ইজ এ লেবার। সো লেবার কারা? লেবার হচ্ছে তারা যারা তাদের কাজটা, স্পেশালি ফিজিক্যাল ওয়ার্কটা তারা বেশি করে, যে কোনো কাজ তারা সরাসরি ওই কাজের সাথে ইনভলভ, প্রোডাকশন কাজ, উৎপাদন কাজ, ম্যানুফ্যাকচারিংয়ের কাজ, প্রক্রিয়াজাতকরণ কাজ এবং হচ্ছে ট্রান্সপোর্টেশনের কাজ, এই ফিজিক্যাল ওয়ার্কটা যারা বেশি করে তারাই হচ্ছে লেবার। সো আমরা আশা করি বুঝতে পেরেছি যে এমপ্লয়ি এবং লেবার কিন্তু এক জিনিস নয়। আমরা যারা এই দুটো জিনিসের মধ্যে মিলিয়ে ফেলি, আশা করি যে আজকে ভিডিও থেকে তারা কিছুটা হলেও বুঝতে পারবো যে লেবার এবং এমপ্লয়ি, দ্যাট মিনস শ্রমিক আর কর্মী কখনোই এক নয়। একজন লেবারও একজন এমপ্লয়ি হইতে পারে, বাট সব এমপ্লয়ি লেবার হবে না। আমি আবার বলছি, একজন লেবার যিনি ফিজিক্যাল ওয়ার্ক করে, যেহেতু সে অর্থের বিনিময়ে কোনো প্রতিষ্ঠানের আন্ডারে বা কোনো কোম্পানির আন্ডারে কাজ করে থাকে, সো সেও একজন এমপ্লয়ি। বাট তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে একজন লেবার, সে এমপ্লয়ি প্লাস লেবার। বাট সব এমপ্লয়ি কিন্তু লেবার না, ঠিক আছে? সব এমপ্লয়ি লেবার না। সে সমস্ত এমপ্লয়ি যারা হচ্ছে ম্যানেজারিয়াল এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করে, তারা জাস্ট এমপ্লয়ি, তারা কিন্তু লেবার নয়। এরপরে আসি আমরা যে আমাদের এই শ্রম আইনে যাদেরকে এক্সেপশন দেওয়া হয়েছে, তদারকি কর্মকর্তা এবং হচ্ছে যে প্রশাসনিক, তারা আসলে কারা? তদারকি কর্মকর্তা শ্রম বিধিমালা 2015 এর 2 ধারার উপধারা 1-এর 6-তে বলা হয়েছে, মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট হইতে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত এমন কোনো ব্যক্তি যিনি কারখানা বা প্রতিষ্ঠানের কোনো শাখার কোনো কাজের সেবার লক্ষ্যমাত্রা নির্ধারণ, কাজের পরিধি নিয়ন্ত্রণ, বাস্তবায়ন কার্যক্রম নিয়ন্ত্রণ, কাজের মূল্যায়ন বা পর্যালোচনা, শ্রমিকদের দিক নির্দেশনা বা তদারকি করেন এমন ব্যক্তি। তাহলে এখানে দেখেন একটা কথা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। অতএব
তার মানে হচ্ছে যে মালিকের অল্টারনেটিভ হিসেবে মালিক যদি কাউকে পাওয়ার দিয়ে যায়, তাহলে সে কিন্তু অ্যাকচুয়ালি ক্ষমতাপ্রাপ্ত হয়ে সে নিজেই মালিকে রূপান্তরিত হয়। সে কিন্তু অ্যাকচুয়ালি সেই প্রতিষ্ঠানের কোনো তখন আর কর্মী থাকে না। দ্যাট মিনস আমরা যদি তদারকি কর্মকর্তা বলতে যদি কর্মীকে বোঝাই, তাহলে কিন্তু শ্রম আইনে এই বিষয়টি সম্পূর্ণ একটা ভুল ব্যাখ্যা হয়ে যাবে। তদারকি কর্মকর্তা বলতে এখানে কোনো কর্মীকে বলা হয় নাই, এখানে কোনো এমপ্লয়িকে বলা হয় নাই, এখানে প্রকৃতপক্ষে তদারকি কর্মকর্তা বলতে মালিক পক্ষকেই বোঝানো হয়েছে, মালিককেই বোঝানো হয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা যদি বাস্তবতা দেখি যে বাস্তবে আসলে এই তদারকি কর্মকর্তা যারা আছেন তারা বাংলাদেশের প্রেক্ষাপটে কি তাদেরকে লিখিতভাবে ক্ষমতা দেওয়া হয়? বাংলাদেশে 90% কোম্পানিতেই এই তদারকি কর্মকর্তাদেরকে কোনো লিখিত ক্ষমতা দেওয়া হয় না। যদি এরকম কোনো ক্ষমতা কাউকে দেওয়া হয় তাহলে সে মালিক, বাট যদি কাউকে এরকম ক্ষমতা দেওয়া না হয় তাহলে সে কিন্তু কর্মী থেকে গেল, সে মালিকও না, সে শ্রমিকও না, সে কর্মী হিসেবেই ট্রিট হবে তাকে। ঠিক আছে, কিন্তু আমাদের শ্রম আইন যে কথাটা বলছে যে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকেই শুধু তদারকি কর্মকর্তা বলা যাবে। তার মানে হচ্ছে যে আমরা কোনো কর্মীকে তদারকি কর্মকর্তা বলতে পারি না, কারণ সে প্রকৃতপক্ষে মালিকের প্রতিনিধিত্ব করছে একটা ক্ষমতাপ্রাপ্তের মাধ্যমে, অতএব সে কোনো কর্মী নয়। অতএব আমরা যে অনেকে মনে করি যে ওই যে শ্রম আইনে বলা হয়েছে এক্সেপশনে যে তদারকি কর্মকর্তা, ম্যানেজার বা হচ্ছে ব্যবস্থাপনা এরা মানে হচ্ছে কর্মীরা, তার মানে হচ্ছে আমরা শ্রমিক না। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তদারকি কর্মকর্তা বলতে এই ক্ষমতাপ্রাপ্ত যদি আপনি মালিকের কাছ থেকে হন, আর মালিক যদি আপনাকে কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে থাকে যে ঠিক আছে তোমাকে এই পাওয়ার দিলাম, তুমি আমার কোম্পানির আমার হয়ে সব কাজ করবা, তাহলে সেই ক্ষেত্রে যে কাজগুলো করার ক্ষমতা দিবে আপনাকে লিখিতভাবে, সেই কাজগুলো আপনি করতে পারবেন। কিন্তু আমাদের দেশে কর্মীকে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের বেসিসেই বা চাকরির একটা চুক্তিপত্র থাকে, সেই চুক্তিপত্রের বেসিসে নিয়োগ দেওয়া থাকে, ওটা কোনো ক্ষমতাপত্র নয়। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তদারকি কর্মকর্তা কারা। এরপরে প্রশাসনিক বা ব্যবস্থামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কারা? শ্রমবিধিমালা 2015 2 ধারার উপধারা 1 এর নিয়তে বলা হয়েছে যে ওই একই কথা, মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট হইতে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত এমন কোনো ব্যক্তি যিনি কারখানা বা প্রতিষ্ঠানের শ্রমিক বা কর্মচারীদের নিয়োগ, বেতন ভাতা দিয়ে নির্ধারণ, চাকরির অবসান, চাকরি হইতে অপসারণ, চূড়ান্ত পাওনাদি পরিশোধ, প্রতিষ্ঠানের ব্যয় অনুমোদন ও নিয়ন্ত্রণ কাজে নিয়োজিত এমন ব্যক্তি। তাহলে এখানেও দেখেন আপনারা এক কথা, এখানে একটা জিনিস, জাস্ট এই যে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত এই ওয়ার্ডটার মাধ্যমে কিন্তু এখানে এই যে ম্যানেজেরিয়াল যে পোস্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ যারা এই যে কাজগুলো করছেন তাদেরকে আসলে মালিকের ক্যাটাগরিতে ফেলা হয়েছে। এখানে 49-এ বলা হয়েছে কোনো প্রতিষ্ঠান সম্পর্কে মালিক অর্থ এমন কোনো ব্যক্তি যিনি প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগ করেন এবং নিম্নলিখিত ব্যক্তিগণ উহার অন্তর্ভুক্ত হইবেন। এই যে কথাটা একটু আগে আমরা বলছিলাম যে উক্ত ব্যক্তির কোনো উত্তরাধিকারী, অভিভাবক, হস্তান্তরমূল্যে উত্তরাধিকারী এবং আইনগত প্রতিনিধি তারা মালিক হবেন। উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বা উহার ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণ কাজে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি তারাও মালিক হবেন, এবং অন্য কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে উহার মালিক এবং উহার প্রত্যেক পরিচালক, ব্যবস্থাপক, সচিব, প্রতিনিধি, কাজকর্ম ব্যবস্থাপনা সম্পর্কিত কোনো ব্যক্তি বা কর্মকর্তাও কিন্তু মালিক হবেন। তার মানে দেখেছেন আপনারা এখানে কিন্তু সিস্টেম করে খুব টেকনিক্যালি কর্মীর যে একটা আলাদা সত্তা আছে সেটাকে পুরো বিলুপ্ত করে দেওয়া হয়েছে এবং এদেরকে মালিকের পর্যায়ে ফেলা হয়েছে, আর শ্রমিকদের জন্য আলাদা একটা পর্যায় এখানে রয়েছে। সো আমাদের দেশের শ্রম আইন হচ্ছে মালিক এবং শ্রমিকের জন্য, মাঝখানে কর্মীদের জন্য এখানে কোনো জায়গা নেই। বাংলাদেশের বাস্তবতা হলো বেসরকারি অধিকাংশ প্রতিষ্ঠান, কোম্পানি, শিল্প কারখানা, তদারকি, প্রশাসনিক ব্যবস্থাপনার কাজে জড়িত ব্যক্তিদেরকে শ্রমিক হিসেবে নয় বরং কর্মী হিসেবে ব্যবহার করছে, এবং বাংলাদেশের বাস্তবতায় অধিকাংশ প্রতিষ্ঠানই নিজেদের মালিকানার ক্ষমতা কাউকে হস্তান্তর বা চূড়ান্ত কোনো ক্ষমতা একচ্ছত্রভাবে প্রদান করে না। যদিও নৈতিক দিক থেকে শ্রমিকরা যেসব অধিকার পায় কর্মীরা সেগুলো পাবে এবং সেই সাথে চুক্তি অনুযায়ী বেতনও পাবে, কিন্তু বাংলাদেশে কোনো কর্মী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোম্পানি চাকরিতে যোগদানের সময় চাকরির চুক্তিপত্রে যা থাকবে একজন কর্মীকে ততটুকুই দেওয়া হয়। অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি চুক্তি অনুযায়ী কর্মীদেরকে সেই সুযোগ সুবিধাও প্রদান করে না। তবে শেষ কথা হচ্ছে, আপনি যদি মধ্যম আয়ের অথবা উচ্চ পদে উচ্চ বেতনের কোনো অফিসিয়াল কাজে মাসিক বেতনের বিনিময়ে ম্যানেজার, অফিসার, সহকারী, অফিস এক্সিকিউটিভ, জিএম ইত্যাদি পদে নির্দিষ্ট বেতনের চুক্তির বিনিময়ে কাজ করে থাকেন তাহলে আপনি কর্মী। আর এই ক্ষেত্রে যদিও নৈতিক দিক থেকে প্রত্যেক প্রতিষ্ঠানের উচিত শ্রম আইনের ন্যূনতম সুযোগ সুবিধা সকল কর্মীকে প্রদান করা, কিন্তু আপনি একজন কর্মী হিসেবে শ্রম আইনের সুবিধা দাবি করতে পারেন না। আপনাকে যদি কোম্পানির শেষ
স্বেচ্ছায় সুযোগ সুবিধা দিয়ে থাকে তাহলে সেটাই আপনার প্রাপ্য। আপনি জয়েন করার সময় আপনার চুক্তিপত্রে যা লেখা থাকবে আপনি তাই পাবেন। সো আশা করছি প্রিয় ভিউয়ার্স যে ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।